শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। সবাই বাসায় বসে পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণী অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। সেখানে আছে হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। তো চ্যাপ্টারের নাম দেখে আমরা বুঝতে পারছি যে মেইন আলোচনার বিষয় হচ্ছে জনসংখ্যা। তো দেখো, জনসংখ্যা কি? জনসংখ্যা একটা দেশ বলি, একটা জাতি বলি, যার অস্তিত্ব বা মূল চালিকা শক্তি হচ্ছে জনসংখ্যা। তার মানে একটা দেশকে সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার মূল হাতিয়ার হচ্ছে জনসংখ্যা। তো এই জনসংখ্যাকে হচ্ছে আমরা দুভাবে দেখতে পারি। একটা হচ্ছে এই জনসংখ্যাকে আমরা একটা দেশের মানব সম্পদে পরিণত করতে পারি, একটা দেশের সম্পদ রূপে আমরা গণ্য করতে পারি। অনুরূপভাবে এই জনসংখ্যা আবার কোনো কোনো ক্ষেত্রে অভিশাপে পরিণত হয়। তো জনসংখ্যা, মানব সম্পদ, যে জনসংখ্যা মানব সম্পদ হবে কোনো দেশের ক্ষেত্রে, সেই জনসংখ্যাই হচ্ছে অনুরূপভাবে অন্য কোনো দেশের ক্ষেত্রে অভিশাপ হতে পারে বা সেই দেশের ক্ষেত্রে বোঝা হতে পারে। তো জনসংখ্যা কখন একটা দেশের জন্য বোঝা হয়ে যায়? যখন সেই দেশের আয়তনের তুলনায় অথবা সেই দেশের সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণটা অনেক বেশি হয়। তো জনসংখ্যার পরিমাণ যখন সেই দেশের সম্পদের তুলনায় অনেক বেশি হবে, তখন সেই জনসংখ্যা সেই দেশে কিছু সমস্যা তৈরি করবে। যেমন হচ্ছে তার প্রধান সমস্যা হচ্ছে খাদ্যজনিত সমস্যা। সেকেন্ড হচ্ছে কি আরো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা, যেমন বেকারত্ব, যেমন হচ্ছে পরিবেশ দূষণ, শিক্ষার অভাব, বাসস্থানের অভাব। তো এই জিনিসগুলো থেকে হচ্ছে জনসংখ্যা অভিশাপ বলে আমরা গণ্য করব। এই সমস্যাগুলো জনসংখ্যা তখনই তৈরি করে যখন এই জনসংখ্যাকে আমরা কাজে লাগাতে না পারি বা আমরা সঠিক প্রয়োগ করতে না পারি। তো দেখো, আজকে আমাদের শিক্ষণ ফল হচ্ছে কি যে জনসংখ্যা পরিমাপ সম্পর্কে আমরা জানতে পারবো, জনসংখ্যার ঘনত্ব কাকে বলে জানতে পারবো, জনসংখ্যা নির্ধারক এবং জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো। তো দেখো, প্রথমেই আসি হচ্ছে আমরা জনসংখ্যা পরিমাপ। দেখো, জনসংখ্যা পরিমাপ হচ্ছে একটা হিসেব। জনসংখ্যার পরিমাপের হিসেব মানে হচ্ছে জনসংখ্যা পরিমাণ কতটুকু আছে, এই পরিমাণটাকে পরিমাপ করাই হচ্ছে জনসংখ্যা পরিমাপ পদ্ধতি। তো এই জনসংখ্যার পরিমাপ হচ্ছে, আমরা যদি এক কথায় বলে থাকি যে একটা দেশের জনসংখ্যা এত এত কোটি অথবা এত লাখ, যখন বলবো তখন এটা শুধুমাত্র সংখ্যা বা সাংখ্যিক পরিমাপ। কিন্তু জনসংখ্যা পরিমাপ বলতে কিন্তু শুধুমাত্র সাংখ্যিক পরিমাপকে বোঝায় না। এই জনসংখ্যার হ্রাস বৃদ্ধি আছে, হ্রাস বৃদ্ধির হার আছে, জনসংখ্যার ঘনত্ব আছে, জন্মহার আছে, মৃত্যু হার আছে, আর্থসামাজিক পরিস্থিতি আছে। এই সব কিছু মিলে যখন আমি জনসংখ্যাকে দাঁড় করাবো, তখন সেটাকে জনসংখ্যা পরিমাপের মধ্যে আমরা ফেলতে পারবো। তো জনসংখ্যা পরিমাপ করার জন্য আমাদের বহুল প্রচলিত চারটা পদ্ধতি আছে, যেটা আমার একাদশ শ্রেণীর বইতে লিপিবদ্ধ করা আছে। সেটা হচ্ছে কি কি? আদমশুমারি, জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি, বিশেষ নমুনা জরিপ, প্রাক্কলন কৌশল। তো প্রথমে আমরা আসি হচ্ছে আদমশুমারি। দেখো, আমরা ছোটবেলা থেকে আদমশুমারি, আমরা কম বেশি সবাই আদমশুমারি সম্পর্কে জানি। আমাদের দেশে আদমশুমারি প্রথম শুরু হয় 1974 সালে। 1974 সালে যখন আদমশুমারি শুরু হয়, স্বাধীনতার পরে প্রথম, সেটা থেকেই আমরা গণনা শুরু করব। তো লাস্ট আদমশুমারি হয়েছে আমাদের দেশে কত সালে? 2011 সালে। এবং পরবর্তী যে আদমশুমারি আমাদের সামনে যেটা অপেক্ষা করছে, সেটা হচ্ছে 2021 সালে। তো এই আদমশুমারি হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ের সকল ব্যক্তির আর্থিক ও সামাজিক তথ্যাদি সংগ্রহ, সংকলন এবং প্রকাশনার সামগ্রিক প্রক্রিয়াকে বোঝায়। এবং এর মধ্যে প্রথমে কি করা হয়? শুমারির যে এলাকা, শুমারি করার জন্য যে এলাকা, সেই এলাকা নির্ধারণ করা হয়। দেন হচ্ছে কি কি প্রশ্ন করা হবে। আদমশুমারি মানে কি? জনগণনা। জনগণনা। তো এই জনগণনাতে শুধুমাত্র যে আমি ফ্যামিলি মেম্বার কজন সেটা হিসাব করে চলে আসবো, সেরকম হবে না। কি করতে হবে?
আনুষঙ্গিক অনেক প্রশ্ন থাকে যেগুলো সেই পরিবারকে সম্পূর্ণভাবে তুলে ধরবে, সেই পরিবারের আর্থসামাজিক ব্যাপারটাকে তুলে ধরবে, সেই পরিবার স্ট্যান্ডার্ড কেমন, সেই পরিবারের আর্থিক অবস্থা কেমন, আয়ের উৎস কি, ফ্যামিলি মেম্বারের রেশিও কেমন, নারী পুরুষের রেশিও, বিভিন্ন ধরনের কোশ্চেনের সমন্বয়ে কি হবে, আদমশুমারির জরিপ করা হবে। তো এই আদমশুমারি হচ্ছে আমাদের দেশে শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশে একটা বহুল প্রচলিত একটা জনসংখ্যা পরিমাপের পদ্ধতি, এবং এটা কয় বছর অন্তর করা হয় আমরা জানি, 10 বছর অন্তর করা হয়। তো এরপরে আছে হচ্ছে জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি। দেখো, জনসংখ্যার পরিমাপের যে প্রথম এবং বহুল প্রচলিত যে পদ্ধতি সেটা হচ্ছে আদমশুমারি। আদমশুমারিটা 10 বছর পর পর করা হয়। তাহলে যদি 10 বছরের মাঝের কোনো একটা সময়ে আমার জনসংখ্যা সম্পর্কে কোনো জরিপ প্রয়োজন হয়, ইভেন এখন ডিজিটাল যুগ, এখন আমাদের তাৎক্ষণিক ইনস্ট্যান্টলি আমাদের কি ইনফরমেশন দরকার হয়, এক্ষুনি আমার একটা ইনফরমেশন লাগবে জনসংখ্যা রিলেটেড, আমি কোথায় পাবো? তো এই কারণে এখন মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়ে গেছে। মানুষের বিভিন্ন রিসার্চের জন্য, বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নেওয়ার জন্য মানুষকে যে কোনো সময় যে কোনো জরিপ করতে হয়। তো এর মধ্যে জনসংখ্যা জরিপটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। তো যদি আমার আদমশুমারি 10 বছর পর পর করতে হয় এবং আমি 10 বছর অপেক্ষা করে বসে থাকি, তাহলে তো আমার জরিপ করা যাবে না, আমার কোনো রিসার্চ আগাবে না, আমার কোনো প্রজেক্ট আমি হাতে নিতে পারবো না জনসংখ্যা রিলেটেড। তাহলে আমাকে মাঝখানে কিছু পদ্ধতি রয়েছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে কি জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি। নিবন্ধীকরণ পদ্ধতিটা হচ্ছে কি হয়, স্থানীয় পর্যায়ে হয়। যেমন স্থানীয় পর্যায়ে বলতে হচ্ছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইভেন কিছু সরকারি হসপিটাল, এরাও হচ্ছে এই জাতীয় নিবন্ধীকরণের দায়িত্বে থাকে। তো এদের কাজ হচ্ছে কি, সকল মানুষের, মানে একটা পরিবারের সকল মানুষের জন্ম, মৃত্যু, লিঙ্গ, মৃত্যুকালীন বয়স, বিবাহ বিচ্ছেদের মতো এসব ধরনের টপিক নিয়ে বা এসব ধরনের বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে, এবং সেগুলোর যে তথ্য, সেই তথ্যগুলো লিপিবদ্ধ করা হয় এবং সংগ্রহ করা হয়। তো জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতিটা হচ্ছে যে কোনো সময়ে করা হয়, এবং এটা প্রশাসনিক পর্যায়ে এবং যে কোনো এলাকা, যে একটা দেশের সামগ্রিক পর্যায়ে এটা করা হয় বছরের যে কোনো সময়। এটার জন্য আমাকে যে 10 বছর বসে থাকতে হবে এরকম কোনো কথা নেই। এরপরে আছে হচ্ছে বিশেষ নমুনা জরিপ। দেখো, নমুনা জরিপ হচ্ছে কি, যে নমুনা নেওয়া হয়। এই নমুনাটা হচ্ছে এটা এমন একটা জিনিস যে আমরা যদি একটা জিনিসের ভিত্তিতে আমরা আরেকটা জিনিসকে যখন ফোরকাস্ট করতে পারবো বা মন্তব্য করতে পারবো। যেমন হচ্ছে যে ধরো খুলনা সিটি হচ্ছে, খুলনা সিটির জনসংখ্যা নিয়ে আমি একটা জরিপ করবো বা কেউ একজন জরিপ করবে, তার একটা রিসার্চের জন্য একটা দরকার। তো খুলনার জনসংখ্যার পরিমাণ, খুলনার মানুষের জীবনযাত্রার মান, খুলনার মানুষের আর্থসামাজিক অবস্থা, এই সবগুলোর সাথে যদি পাশে বা বাংলাদেশের অন্য কোনো একটা জেলা মানুষ ভৌগোলিক অথবা আয়তনের দিক থেকে বলি, জনসংখ্যার পরিমাণের দিক থেকে বলি, যদি মিল থাকে, তাহলে খুলনার জনসংখ্যা নিয়ে আমি যে রিসার্চটা করবো বা জনসংখ্যা নিয়ে যে মন্তব্যটা করবো, সেই সেম মন্তব্যটা আমি ধরো আরেকটা অঞ্চল, যেমন খুলনার পাশে যদি আমি ধরি বরিশাল, তাহলে বরিশালের জনসংখ্যার ফোরকাস্টে বা মন্তব্যটা আমি করতে পারবো উইদাউট বরিশালের কোনো ইনফরমেশন। আমি বরিশালটাকে এখানে মন্তব্য করতে পারবো, বরিশালের সম্পর্কে আমি একটা ধারণা দিতে পারবো যে বরিশালের জনসংখ্যার ধরন এমন, জনসংখ্যার পরিমাণ এমন, বা তাদের আর্থসামাজিক অবস্থা এমন। তো এখানে কি করা হচ্ছে, নমুনা সংগ্রহ, বিশেষ নমুনা সংগ্রহে কি হচ্ছে, যে খুলনার ডাটা নিয়ে আমি বরিশালকে তুলে ধরছি বা বরিশাল শহরকে আমি তুলে ধরছি। তো এই জিনিসটা হচ্ছে কি, যে একটা শহরের ডাটা নিয়ে আমি আরেকটা শহরের ডাটা না নিয়েই তাকে তুলে ধরছি। লাস্ট আছে হচ্ছে প্রাক্কলন কৌশল। প্রাক্কলন কৌশলটা হচ্ছে বিশেষ নমুনা জরিপের খুব সাদৃশ্যপূর্ণ একটা পরিমাপ পদ্ধতি, যেটাকে কি করা হয়, কোনো অঞ্চলের জনসংখ্যা সম্পর্কে আংশিক তথ্যাদি ব্যবহার করা হয়। আংশিক তথ্যাদি ব্যবহার করে সাদৃশ্যপূর্ণ কোনো অঞ্চলের জনসংখ্যার বৈশিষ্ট্যাদি সম্পর্কে অনুমান করা হয় এবং অনুমান করে সেটা লিপিবদ্ধ করা হয়। তো এই গেল হচ্ছে আমার জনসংখ্যা পরিমাপের 4টি পদ্ধতি, যেটা হচ্ছে
আদমশুমারি, জাতীয় আদমশুমারি যেটা বলি আমরা পদ্ধতি, জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি, বিশেষ নমুনা জরিপ এবং প্রাক্কলন কৌশল। তো শিক্ষার্থী এবার আমরা আসবো হচ্ছে সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব আমরা জনসংখ্যার পরিমাপ পদ্ধতি যেমন ছিল আদমশুমারি, সেরকম ভাবে জনসংখ্যার ঘনত্বের যে সংখ্যা সেটা সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি। যেমন জনসংখ্যার ঘনত্ব কাকে বলে, এটা আমরা হয়তো ক্লাস 4-5 থেকে পড়ে আসছি। যেমন হচ্ছে কোনো এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে যে কয়জন জন, আমি আবারও বলছি, জনসংখ্যার ঘনত্ব হচ্ছে কোনো দেশের প্রতি বর্গ কিলোমিটারে যে কয়জন লোক বাস করে তাকে হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বলে। তো জনসংখ্যা ঘনত্বের একটা সূত্র আছে বা ইকুয়েশন আছে, সমীকরণ আছে, সেটা হচ্ছে ডিপি সমান সমান টিপি বাই টিএ। তো ডিপি, এখানে ডিপি মিনস হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন, জনসংখ্যার ঘনত্ব ডেনসিটি সমান সমান টিপি ডিভাইডেড বাই টিএ। এখানে টিপি হচ্ছে টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টিএ হচ্ছে টোটাল এরিয়া। তো তার মানে এটাকে ব্যাখ্যা করলে এটা আসে যে মোট জনসংখ্যাকে মোট এরিয়া দিয়ে যখন আমি ভাগ করব তখন জনসংখ্যার ঘনত্বটা আমি পাবো। এই জনসংখ্যার ঘনত্ব হচ্ছে বাংলাদেশে কত, দেখো আমাদের দেশে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে মানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা হচ্ছে 1077 জন, মানে আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটারে 1077 জন জনসংখ্যা বাস করে। যদি আমরা তুলনা করি পার্শ্ববর্তী কোনো দেশের সাথে, যেমন ভারতে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা হচ্ছে 300 জন। একইভাবে যদি আমি আরো জনবহুল দেশ চীনের কথা বলি, তাহলে চীনে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার পরিমাণ হচ্ছে মাত্র 141 জন। তো এই ডাটা দেখে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ হচ্ছে একটা বহুল জনসংখ্যার দেশ। তো জনসংখ্যার ঘনত্ব সমীকরণের সাহায্যে আমরা দেখলাম। এবার আসি হচ্ছে জনসংখ্যার নির্ধারক সমীকরণ। দেখো জনসংখ্যা নির্ধারকের 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার আর নিট অভিবাসন। তো জনসংখ্যা নির্ধারকের যে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে স্থূল জন্মহার। স্থূল জন্মহারের সংজ্ঞা সম্পর্কে মনে হয় আমরা ছোটবেলা থেকে সবাই জানি, সেটা হচ্ছে কোনো দেশের প্রতি বছরে মোট জনসংখ্যার প্রতি হাজারে যে কয়জন জীবন্ত শিশু জন্মগ্রহণ করে। আমি আবারও বলছি, কোনো দেশে মোট জনসংখ্যার প্রতি হাজারে যে সংখ্যক জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে আমরা কি বলবো, স্থূল জন্মহার, তাই তো? স্থূল জন্মহারকে আমরা একটা সূত্রের সাহায্যে দেখাতে পারি, সেটা হচ্ছে বার্থ রেট বার্থ বিফোর বার্থ রেট সমান সমান স্থূল জন্মহার। একে যদি আমি প্রকাশ করি তাহলে কি হবে যে বি ফর হচ্ছে জীবন্ত শিশুর সংখ্যা, এখানে বি ফর জীবন্ত শিশুর সংখ্যা ডিভাইডেড বাই পি ফর হচ্ছে মোট জনসংখ্যা, ওই সময়ে মোট জনসংখ্যা। এর সাথে আমি কি করব, 1000 গুণ করব, তাহলে সেটা হবে আমার স্থূল জন্মহারের সমীকরণ। আমি আবারও বলছি, স্থূল জন্মহারের সমীকরণ হচ্ছে বি আর সমান বি ডিভাইডেড বাই পি ইনটু 1000। তো স্থূল মৃত্যুহারকে যখন আমি সংজ্ঞায়িত করব তখন শুধুমাত্র বি কে রিপ্লেস করবে হচ্ছে ডেথ রেট বা ডি। তাহলে এখানে বি কে রিপ্লেস করলে এখানে আসবে হচ্ছে বি ডিভাইডেড বাই পি ইনটু 1000। এখানে স্থূল জন্মহারের সংখ্যা হচ্ছে কি, যে কোন দেশে প্রতি বছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে কয়জন শিশু মৃত্যুবরণ করে বা মারা যায় সেটা হচ্ছে স্থূল মৃত্যুহার। স্থূল মৃত্যুহারকে সমীকরণের সাহায্যে আমি দেখালে বলবো যে ডি আর সমান সমান ডি ডিভাইডেড বাই পি ইনটু 1000। তো এটা গেল হচ্ছে আমার স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার। নেক্সট আছে হচ্ছে নিট অভিবাসন। দেখো অভিবাসন বলতে আমরা কি বুঝি, অভিবাসনের সংজ্ঞা যদি বলি তাহলে কোনো নির্দিষ্ট সময়ে একটা দেশের অভ্যন্তরে যে কয়জন লোক পার্মানেন্টলি বা স্থায়ীভাবে বসবাস শুরু করে তাকে আমরা বলবো হচ্ছে অভিবাসন। যেমন হচ্ছে
আমাদের দেশ থেকে যদি 1000 ফ্যামিলি বা 1000 লোক সংখ্যা যদি আমেরিকাতে গিয়ে বসবাস করে এবং পার্মানেন্টলি সে দেশের সিটিজেনশিপ বা সে দেশের নাগরিকত্ব নিয়ে, তখন আমরা তাকে ওই আমেরিকার অভিবাসী বলবো, মানে এটাকে হচ্ছে অভিবাসন বলা হয়। ঠিক তেমনিভাবে যখন আমাদের দেশে যখন কেউ আসবে তখন সেটা আমাদের দেশের পক্ষ থেকে অভিবাসন। তাহলে এই নিট অভিবাসনটা হচ্ছে জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ নির্ধারক। এটাকে যদি আমি সমীকরণের সাহায্যে দেখাই তাহলে আমি ব্যাখ্যা করে বলবো যে নিট অভিবাসন হার সমান সমান অভিবাসীর সংখ্যা, মানে যে আমাদের দেশে এসে বসবাস করছে যে সংখ্যাটা বা যে পরিমাণটা, বিয়োগ দেশান্তরের সংখ্যা, আমাদের দেশ থেকে যারা বাইরে চলে যাচ্ছে, ডিভাইডেড বাই মোট জনসংখ্যা এবং ইন্টু 1000। তো এইভাবে হচ্ছে আমরা জনসংখ্যার 3টা নির্ধারক দেখালাম, একটা স্থূল জন্মহার, একটা স্থূল মৃত্যু হার, আর একটা হচ্ছে নিট অভিবাসন। এবার আমরা আসবো হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। দেখো জনসংখ্যা আমি আগে বলছি যে একটা দেশের জনসংখ্যা হচ্ছে সেই দেশের আশীর্বাদ। এই জনসংখ্যার মতো এত বড় সম্পদ আর কোনোটাই হয় না। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আমরা জানি মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। মানুষ তার মস্তিষ্কের ক্ষমতা দিয়ে যত কিছু করতে পারে পৃথিবীর আর কোনো জীব সেটা করতে পারে না। তো মানুষই যদি সেরা জীব হয়ে থাকে তাহলে এই মানুষ কেন অভিশাপ হবে? এই মানুষকে হচ্ছে আমাদের সম্পদে পরিণত করতে হবে। কিন্তু এই মানুষ যদি সম্পদ না হয়, কোনো অভিশাপের দোরগোড়ায় পৌঁছে যায়, তার পেছনে কিছু কারণ থাকে। যেমন হচ্ছে যদি দেখো যে জনসংখ্যা প্রথমত কি সমস্যা তৈরি করে। একটা দেশের জনসংখ্যা যখন বেশি হয় সেই দেশের আয়তনের তুলনায় বা সেই দেশের সম্পদের তুলনায়, তখন প্রথমত সেই জনসংখ্যা হচ্ছে খাদ্য সংকট তৈরি করে। দেখো আমাদের এই করোনার সময়ে আমরা খুব কাছাকাছি সমাজের তুলনা করি, তাহলে দেখবো যে গ্রাম থেকে বা কৃষকের কাছ থেকে শস্যের পরিমাণ বা ফসলের পরিমাণ বলি, সবজির পরিমাণ বলি, যেটা হচ্ছে ক্রেতাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না। সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা, অনেক লকডাউনের প্রক্রিয়া প্রসেস, সেটার কারণে কি হচ্ছে যে শহরে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। আবার কি হচ্ছে একইভাবে গ্রামে বা কৃষকের কাছে সেই ফসল বা সেই শস্য সবজি যাই বলি না কেন সেটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। এটার জন্য কি হচ্ছে খাদ্যদ্রব্যের দামও বৃদ্ধি পাচ্ছে। তো জনসংখ্যা বৃদ্ধির প্রভাব যদি আমি ধরি, নেতিবাচক প্রভাবের মধ্যে প্রথমত পড়ে হচ্ছে খাদ্যজনিত সমস্যা। তো এই খাদ্যজনিত সমস্যা হচ্ছে, দেখো একসময় আমাদের দেশে স্বাধীনতার পরে 3 দশক ধরে আমাদের দেশে খাদ্য সংকট ছিল। এখন যদিও আমাদের দেশে খাদ্য সংকট উত্তরণ করে আমরা এখন বাইরের দেশেও খাদ্য রপ্তানি করতে পারি, বা এখন খাদ্য সংকটটা হচ্ছে আমাদের দেশে একেবারে নেই বললেও চলে। এরপরে হচ্ছে আছে বস্ত্র সমস্যা। খাদ্যের পরেই হচ্ছে বস্ত্র সমস্যা। জনসংখ্যা যদি বেশি হয় তাহলে এত মানুষের বস্ত্র কিভাবে সংকলন করবে আমাদের দেশ? অবশ্যই তার জন্য নতুন নতুন গার্মেন্টস প্রতিষ্ঠা করতে হবে, নতুন নতুন শিল্প কলকারখানা, সেখানে মানুষের বস্ত্র তৈরির ব্যবস্থা করতে হবে। তো জনসংখ্যা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে তাহলে একটা লিমিটেড সম্পদ দিয়ে সেই পরিমাণ বস্ত্র উৎপাদন করা সম্ভব নয়। এরপরে আমরা আসি হচ্ছে বাসস্থান সমস্যা। আমরা যে মানুষের বেসিক নিড বা মৌলিক চাহিদা বলি 6টা, সেই জিনিসগুলোই হচ্ছে সমস্যা মানে সেই জিনিসগুলোর অভাবগুলোই হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির প্রভাব। তো থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে বাসস্থান সমস্যা। দেখো আমাদের দেশে রেল লাইনের পাশে রাস্তা, ড্রেন, যেখানে সেখানে গাছের তলে মানুষ বসবাস করতেছে। আমরা দেখবো যে রেল লাইনের পাশে ঢাকাতে যদি যাই, কমলাপুর রেল স্টেশনে যাওয়ার পথে অনেকে হচ্ছে রেল লাইনের পাশ দিয়ে কাপড় বা তাবু কিছু একটা ব্যবস্থা করে তারা সেখানে বসবাস করতেছে, ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে, শিশু নিয়ে। তো এগুলো দেখলে আসলে বোঝা যায় যে আমাদের দেশের মানুষের বসবাসের বা বাসস্থানের কতটা সংকট। তাদের যদি বাসস্থানের ব্যবস্থা ভালো থাকতো তাহলে নিশ্চয়ই তারা সেখানে বসবাস করতো না। তারপরে দেখো একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রের সমস্যা। শিক্ষা হচ্ছে জনগণের উন্নয়নের প্রধান হাতিয়ার। যদি একটা মানুষকে শিক্ষিত করে তোলা যায় তাহলে সেই মানুষকে আমরা সম্পদে পরিণত করতে পারবো। শিক্ষিত যে সে দক্ষ হবে, তাই তো? তো এই শিক্ষা যখন একটা মানুষের নিশ্চিত করতে আমরা চাইবো তখন সেই শিক্ষার পেছনে একটা ব্যয় আছে, একটা খরচ আছে। তো যখন জনসংখ্যার পরিমাণটা বেশি হবে তখন সরকারের পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর শিক্ষার দায়ভার নেওয়াটা কষ্টসাধ্য হয়ে যায়।
দেন আছে হচ্ছে স্বাস্থ্যসেবার অপ্রতুলতা। আমরা জানি দেখো করোনার কালীন সময়ে অনেকে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি করতেছে। মানুষের মানবতাবোধ এতটাই নিচে নেমে গেছে যে করোনার টেস্ট নমুনা সংগ্রহ করে রিপোর্ট সঠিক না দিয়ে পজিটিভ নেগেটিভ নিজেরাই বানাচ্ছে, নিজেরাই তৈরি করছে। তো এই স্বাস্থ্যক্ষেত্রে আমাদের দেশে অবশ্যই করোনা ইউনিটের চিকিৎসার জন্য অবশ্যই হসপিটালের অভাব আছে, আমরা সেটা জানি। আমরা প্রত্যেকদিন সংবাদে আমরা দিচ্ছি সেটা। আমাদের দেশে না শুধু, এই সময় পৃথিবীর প্রত্যেকটা দেশেই স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে বা হসপিটাল সংকট দেখা দিয়েছে। তো এই হসপিটাল সংকট থেকেই হচ্ছে স্বাস্থ্য সেবার অপ্রতুলতা দেখা দেয়। যে কয়জন রোগী আমাদের দেশে আছে সেই কয়জন রোগী কিন্তু তাদের সেবা পাচ্ছে না। তো এটা কি হচ্ছে, যদি আমাদের জনসংখ্যা কম হতো তাহলে সেটা আমরা সংকলন করতে পারতাম। দেন আছে হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সীমিত, জমির উপর ক্রমবর্ধমান চাপ, মূলধন গঠনের সমস্যা, শিল্পোন্নত ব্যাহত, মুদ্রাস্ফীতির চাপ, পরিবেশ দূষণ। দেখো আমরা হচ্ছে যদি জনসংখ্যাটা যদি বেশি হয়ে থাকে, আয়তনের তুলনায় অনেক বেশি হয়ে থাকে, তখন আমাদের দেশে কিন্তু কোনো কয়েকটা সমস্যা না, হাজারটা সমস্যা তৈরি হয়ে যাবে, এবং সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির নেতিবাচক দিক বা নেতিবাচক প্রভাব। এক্ষেত্রে হতে পারে হচ্ছে কেউ ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, সে ব্যবসা শুরু করবে, কিন্তু যদি মূলধনের সমস্যা থাকে তার, বা তার ফ্যামিলি মেনটেন করতে যদি তার সমস্ত ব্যয় হয়ে যায়, তাহলে সে ইনভেস্ট করতে পারবে না বা মূলধন যোগাইতে পারবে না। দেন আছে হচ্ছে মুদ্রাস্ফীতি। মানুষ যখন বেশি বেড়ে যাবে তখন হচ্ছে কি, অতিরিক্ত মানুষের চাহিদা পূরণ করতে গেলে অতিরিক্ত মুদ্রা ছাপাইতে হবে। বিভিন্ন সংকটে পড়ে সরকারকে তখন কি করতে হবে, নোট ছাপাইতে হবে। আর যখন নোট ছাপাবে অতিরিক্ত পরিমাণে, তখন মুদ্রার মান কমে যাবে। আর মুদ্রার মান কমে গেলে কি হবে, মুদ্রাস্ফীতি তৈরি হবে। এটাকে বলি হচ্ছে মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি। এবং লাস্ট হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ কারাই নষ্ট করে, আমরাই পরিবেশ নষ্ট করি। আমাদের মতো মানুষ যারা হচ্ছে এতদিন ধরে এই পৃথিবীর পরিবেশকে নিয়ন্ত্রণে রেখেছে বা ব্যবহার করেছে, তারা আজ পরিবেশের কাছে বা প্রকৃতির কাছে আজকে অসহায় হয়ে পড়েছে। এখন হচ্ছে প্রকৃতি নিজেই নিজের প্রতিশোধ নিচ্ছে। আমরা সভ্যতার উন্নতির শিখরে পৌঁছে যেয়ে কলকারখানা, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, এগুলো তৈরি করে আমরা কি করছি, পরিবেশকে দূষণ করছি। অতিরিক্ত জনসংখ্যা, অতিরিক্ত দ্রব্য প্রস্তুত করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, বেশি পরিমাণ কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো ব্যবহার করতে হচ্ছে। তো এসব সব কিছুর ফাইনালি ডাস্ট সেটা যে পড়ছে আমাদের প্রকৃতিতে, আমাদের প্রকৃতিই হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনসংখ্যা বেশি যখন হয়ে যাবে সেই দেশের সম্পদের তুলনায়, ঘনবসতি যখন বেশি হয়ে যাবে, তখন ফাইনালি আমাদের পরিবেশটাকেই এফেক্ট করবে, পরিবেশটাকে দূষণ করবে। তো শিক্ষার্থী দেখো, আমরা আজকে তাহলে শিখলাম জনসংখ্যা পরিমাপ, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা নির্ধারক, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। তো নেক্সটে আমরা আরো অনেক ব্যাপার নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।